নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আজকের বিশেষ পডকাস্টে। আচ্ছা ভাবুন তো, আপনার শরীরে যদি একটি পাথর থাকে, অথচ আপনি জানেনই না, কোনো রকম কোনো লক্ষণ নেই, কিন্তু হঠাৎ একদিন তীব্র ব্যথার কারণ হয়ে উঠল এই পাথর। এটি হলো গলস্টোন। কেন হয়, কারা ঝুঁকিতে থাকে, কাদের অপারেশনের দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ল্যাপ্রোস্কোপিক এবং জেনারেল সার্জন ডক্টর অভিষেক মণ্ডল স্যার। স্যার নমস্কার। নমস্কার স্যার, তো আজকে যেটা প্রথমেই জানবো, আজকে পডকাস্টের শুরুতে যে আজকের বিষয়টাকে ক্লিয়ার করব। স্যার, গলস্টোন ঠিক কি? গলস্টোন ঠিক কি জানার আগে আমাদের জানা উচিত যে গল ব্লাডার কি। হ্যাঁ, একদম। গল ব্লাডার হচ্ছে আমাদের লিভারের নিচে থাকা একটি অর্গান, যার কাজ হচ্ছে মূলত পিত্ত যখন লিভার থেকে নিঃসৃত হয় সেই পিত্তটাকে স্টোরেজ করা, এবং এই স্টোরেজের পর যখন আমরা একটি চর্বিযুক্ত খাবার কিছু খাই, তার স্টিমুলাসে এই গল ব্লাডার এই পিত্তটা শরীরে নিঃসৃত করে, এই পিত্তটা ধরে রাখে এবং পিত্তকে ঘনীভূত করে। তো যখনই আমরা কোনো চর্বিযুক্ত খাবার খাচ্ছি, সেই চর্বিযুক্ত খাবার যখন ডিওডিনামে পৌঁছাচ্ছে, তার রেসপন্সে ডিওডিনাম থেকে আমাদের একটি হরমোন নিঃসৃত হয়, যাকে বলে কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিন হরমোনটি গলব্লাডারকে কন্ট্র্যাক্ট করে এবং পিত্তটা আমাদের শরীরে ডিওডিনামের ভেতরে প্রবেশ করে, যা আমাদের চর্বিযুক্ত খাবারকে হজমে সাহায্য করে। এবং এই চর্বিযুক্ত খাবার হজমে যেটা মেনলি করে সেটা হচ্ছে ইমালসিফিকেশন। চর্বিযুক্ত খাবারের বড় কণিকাগুলোকে এটা ছোট ছোট পার্টে পরিণত করে। এই গলব্লাডারের মধ্যে কি থাকে? পিত্ত থাকে। পিত্তর মেন উপাদান হচ্ছে মিসেলি নামে একটি স্ট্রাকচার, যা আমাদের শরীর থেকে কোলেস্টেরলটাকে বের করে দিতে সাহায্য করে। যখন এই কোলেস্টেরলের স্যাচুরেশন পিত্তথলির মধ্যে প্রচণ্ড বেড়ে যাচ্ছে, তখন এই কোলেস্টেরল ক্রিস্টালগুলো গলব্লাডারের মধ্যে জমা হতে থাকে, তো আলটিমেটলি ফর্ম করে কোলেস্টেরল স্টোন। আচ্ছা, এছাড়া আরো নানা রকমের স্টোন হতে পারে, তবে আমাদের আমরা এটাকে ভাবি যে স্টোন হয়েছে মানে এক ধরনের হয় না, এটা স্টোন বিভিন্ন অনেক রকমের হতে হয়। পারে, তবে সব থেকে কমন টাইপ হচ্ছে কোলেস্টেরল স্টোন। আচ্ছা, এছাড়াও আরো যেগুলো হতে পারে পিগমেন্ট স্টোন, যেমন ব্ল্যাক পিগমেন্ট স্টোন, সেটা কিছু কিছু রক্তের দোষে পাওয়া যায়, আর ব্রাউন পিগমেন্ট স্টোন, যেটা মোস্টলি পিত্ত নালীতে হয়ে থাকে। তো এই ব্রাউন পিগমেন্ট স্টোন যখন পিত্তনালীতে ইনফেকশন থাকে তখনই হয়। গলব্লাডারে আমরা মোস্ট কমনলি 80% ক্ষেত্রে যেটা পাই, দ্যাট ইজ দ্য কোলেস্টেরল স্টোন, সেটাই আমরা স্টোন হিসাবে সবাই পরিচিত। আচ্ছা স্যার, যদি বলে ব্যাড কোলেস্টেরল ধরা পড়েছে, তো তাদের কি চান্স থাকে যে তাদের স্টোন থাকতে পারে? অবশ্যই, অবশ্যই। যাদের যেমন যারা রিস্কে আছে গলব্লাডার স্টোনের জন্য, তাদের মধ্যে সব থেকে আগে আসবে যারা ওবেস পেশেন্ট, যাদের শরীরে কোলেস্টেরলের লেভেল বেশি, তারা অবশ্যই অনেক বেশি এতে রিস্কে আছে। তাহলে আচ্ছা, কারা বেশি আক্রান্ত হয়? তার মানে কি কোলেস্টেরল বাদ দিয়ে আর কারা সবচেয়ে বেশি এই গল ব্লাডারের স্টোন যেটা হয় সেটাতে কারা বেশি আক্রান্ত হয়? সব থেকে বেশি আক্রান্ত হওয়ার বিষয়ে একটা ডিকটাম আমাদের খুব প্রচলিত আছে, আমাদের স্যারেরাও আমাদের পড়াতেন, যে ফ্যাটি ফেয়ার ফিমেল, ফার্টাইল ফিমেল ইন হার 40s, তারা মোস্ট কমনলি এফেক্টেড হয়। সো ফিমেল জেন্ডার ইজ মোস্ট লাইকলি টু ফর্ম গলস্টোন। সেটা ফিমেলদের বেশি হয়, কেননা ফিমেলদের যে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের লেভেল বেশি থাকে, ইস্ট্রোজেন আমাদের কোলেস্টেরল বেশি সিক্রিট করতে সাহায্য করছে। তো যখনই বাইলে কোলেস্টেরলের স্যাচুরেশন বাড়ছে, পিত্তথলিতে গিয়ে পাথরের চান্স বাড়ছে। তার মানে আমাদের যে ফিমেল হরমোনস গুলো আছে ওগুলো একটা বড় রিজন যে ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। ইভেন যারা ওসিপি খাচ্ছে তাদের ক্ষেত্রে এটা একটা খুব বড় রিজন, যে তাদের পিত্তথলিতে পাথর হওয়ার চান্স খুব বেশি থাকে। আচ্ছা স্যার, এরকম অনেক সিচুয়েশন হয়তো আপনিও দেখে থাকবেন যে বেশিরভাগ টাইমে দেখা যায় যে একজন পেশেন্টের কিছু হয়নি, একদম পুরো সুস্থ ছিল, হঠাৎ করে মাঝরাতে পেটের ডান দিকে ব্যথা শুরু হয়েছে এবং হসপিটালে নিয়ে গিয়ে ধরা পড়েছে যে গলস্টোন রয়েছে। তো এরকম সিচুয়েশন কেন আসে? এরকম সিচুয়েশন এই জন্যই আসে, বেশিরভাগ ক্ষেত্রেই গলস্টোন এই যে রোগটা, এর আমাদের জেনারেল পপুলেশনের প্রিভ্যালেন্স হচ্ছে খুব বেশি, অলমোস্ট 10 to 20% যারা আমরা স্বাভাবিক মানুষরা ঘুরে বেড়াচ্ছি তাদের শরীরে এই পাথর আছে। আচ্ছা, কিন্তু সিমটোম্যাটিক কারা হচ্ছে, অন্তত 20 বছরে এই পেশেন্টগুলোর মধ্যে অনলি 1 to 2% সিমটোম্যাটিক হচ্ছে। তো আমরা অনেকেই জানি না আমাদের শরীরে হয়তো গলস্টোন বাসা বেঁধে রয়েছে,
এবং সেটা যখন সিমটোম্যাটিক হচ্ছে, একটা প্রচন্ড তীব্র ব্যথা নিয়ে আসে, তখনই সেটা ডায়াগনোসিস হচ্ছে। আচ্ছা স্যার, ব্যথা ছাড়া কি আর কোন, বেশিরভাগই তো বললেন যে সিমটমস থাকে না, বাট যাদের থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যথা ছাড়া আর কোন রকম সিমটমস থাকে? যে প্রথমে একদম ব্যথার ব্যাপারে একটু সাধারণ- বলে রাখি। হ্যাঁ, ব্যথার হ্যাঁ, এই ব্যথাটার টিপিক্যাল নেচার আপনি যেমন বললেন সঠিকভাবেই, ডান দিকে উপরের পেটে একটা প্রচন্ড ব্যথা নিয়ে আসবে, এবং এই ব্যথার ইন্টেন্সিটি উইথ টাইম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। এবং এই ব্যথাটার বিশেষ নেচার হলো, এর যে ব্যথাটা থাকে সেটার ব্যথা কাঁধের দিকে রেডিয়েশন হয় বা পিঠের দিকে রেডিয়েশন হতে পারে। এটা আচ্ছা। হচ্ছে এই গলব্লাডার স্টোনের টিপিক্যাল ফিচার্স। এছাড়াও যে কোনো অ্যাবডোমিনাল কন্ডিশনে যেমন ব্যথা হলে একটা ভমিটিং নিয়ে আসার চান্স থাকে, পেশেন্টের ভমিটিং, নশিয়া থাকে, পেশেন্টের ডিসপেপসিয়া থাকতে পারে, যাকে আমরা বলি হজমে গন্ডগোল হওয়া, পেট ফুলে থাকা, ব্লোটিং, এগুলো হতে পারে গলস্টোন থাকলে। আচ্ছা, এগুলো- এছাড়াও গলস্টোনের জন্য যে বিভিন্ন কমপ্লিকেশন হয়, তারও নানা রকম ফিচার্স থাকতে পারে। যখন একটা পেশেন্ট আরো কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে আসছে, তারও বিভিন্ন রকমের ফিচার্স থাকতে পারে। আচ্ছা, যাদের একদম আপনার কোনো সিমটমস থাকে না, যে হঠাৎ করে যারা হসপিটালে একদমই হঠাৎই হয়, নাকি আগে হয়তো কোনো সংকেত দেয় যেটা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারে না, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এটার জন্য আমাদের যেটা বুঝতে হবে যে কি কি হতে পারে, গলস্টোন থাকলে কি কি হতে পারে। প্রথমত আপনার গলব্লাডারের মধ্যে একটা স্টোন আছে। আবার আমরা যখনই চর্বিযুক্ত খাবার খাচ্ছি, গলব্লাডার কন্ট্রাক্ট হচ্ছে, স্টোনটা বেরিয়ে আসার চেষ্টা করছে। যদি খুব ছোট পাথর থাকে, অনেক সময় পিত্তনালীতে চলে যায়, পিত্তনালী থেকে খাদ্যনালী হয়ে পায়খানার মাধ্যমে বেরিয়েও যেতে পারে। আচ্ছা। দ্যাট ইজ দ্য ন্যাচারাল প্রসেস অফ এলিমিনেশন। বাট যখনই ধরুন সাইজ একটু বড় হচ্ছে বা কোনোভাবে এটা পিত্তনালীর মুখে গিয়ে আটকে যাচ্ছে, যেটাকে আমরা সিস্টিক ডাক্ট বলি। সিস্টিক ডাক্ট হচ্ছে পিত্তথলি আর নালীর জাংশন, এখানে গিয়ে যখন সাময়িকভাবে আটকে যাচ্ছে, তখন আমরা বিলিয়ারি কোলিক নামে একটা ফিচার্স পাই। তাতে সাময়িকভাবে পেশেন্টের কিছুটা ব্যথা হবে, আবার যখন একটু এই স্টোনটা সরে যাচ্ছে, আবার ব্যথা কমে যাচ্ছে। কিন্তু যখন এরকম হতে হতে একটা বড় স্টোন গিয়ে আটকে যাচ্ছে এবং ওটা সরছে না ওখান থেকে, তখন আমরা যেটা পাই অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ফিচার্স পাই পেশেন্টের। সেখানে পেশেন্টের গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওয়াল ইডিমা হয়ে যাবে, গলব্লাডারটা ফুলে যাবে, অ্যাকিউট কোলেসিস্টাইটিস ফর্ম করবে। আর এরকম যদি বিলিয়ারি কোলিক হতে 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 কোনো বড় স্টোন নেই কিন্তু বারবার হচ্ছে, এরকম পেশেন্টের ক্রনিক কোলেসিস্টাইটিস হয়। মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে গলব্লাডারটা ফাইব্রোসিস হয়ে যাবে, ছোট হয়ে যাবে, স্ট্রাঙ্কেন হয়ে যাবে, আর নিজের কার্যকারিতা ঠিকঠাক করতে পারবে না। আচ্ছা, ব্যথাটা এক্স্যাক্টলি শুরু কখন হয়, মানে কোন সিচুয়েশনে পড়লে পাথরটা তখন ব্যথা শুরু হয়? কারণ তার আগে তো যেহেতু সেরকম লক্ষণ দেখা যায় না। পাথরটা মোস্টলি যে গলব্লাডারের বিভিন্ন পার্ট আছে, গলব্লাডারের মেইনলি পার্ট হচ্ছে বডি, ফান্ডাস, বডি, নেক। এই নেকের কাছে এসে বা সিস্টিক ডাক্টের কাছে এসেই পাথরটা যখন আটকে যায়, তখনই মেইনের তখন ফিচার শুরু পেইনটা হয়। শুরু হয়। ফিচার শুরু আচ্ছা হয়। স্যার, এটাকে ডায়াগনোস কি করে করা হয়? ডায়াগনোসিস মেইন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি, আচ্ছা। হোল অ্যাবডোমেন। ইউএসজি হলো। আচ্ছা, এরকম কিন্তু অনেক পেশেন্ট আছে যারা নাকি সেলফে ডক্টরের মানে কনসালটেশন ছাড়াই ইউএসজি করে নেয় এবং দেখতেও পায় যে হ্যাঁ তাদের হয়তো হয়েছে। এবার অনেকে সেটা পাত্তা দেন না, ভাবেন যে আমার তো কোনো ব্যথা হচ্ছে না, তাহলে আমি এটা নিয়ে বেশি ভাববো না। এরকম অনেক পেশেন্ট রয়েছেন। তো এটা কতটা উচিত বা অনুচিত বলে আপনি মনে করেন? এটা উচিতই, কেননা অ্যাসিমটোমেটিক যে পেশেন্টগুলো থাকে, যাদের কোনো রকম ক্লিনিক্যাল ফিচার্স নেই, তাদের ক্ষেত্রে অপারেশন করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। তারা যথারীতি ওয়েট করতে পারে। কিন্তু wait করতে পারে। কিছু স্পেশাল ক্ষেত্রে অপারেশন লাগে অ্যাসিমটোমেটিক পেশেন্টদেরও। যেমন হলো ধরুন গলব্লাডার স্টোনটা সাইজ 2.5 সেন্টিমিটারের বেশি, সেক্ষেত্রে গলব্লাডারে ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, তো সাইজ ছোট হলে ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে? 2.5 সেন্টিমিটারের আচ্ছা, বেশি বেশি যখন, হলে আচ্ছা আচ্ছা। তখন গলব্লাডারে ক্যান্সার হওয়ার চান্স আচ্ছা। অনেক গুণ বা বেশি থাকে। তো এই পেশেন্টের অপারেশন জরুরি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পেশেন্টের যদি গলস্টোনের সঙ্গে কোনো পলিপ থাকে, যেটা সাইজ 10 মিলিমিটারের বেশি থাকে, তবে সেক্ষেত্রেও অপারেশন জরুরি। অনেক ক্ষেত্রে কি হয়, এরকম স্টোন জমতে জমতে গলব্লাডারের ওয়ালটা শক্ত হয়ে যায় এবং গলব্লাডারের ওয়ালের মধ্যে স্টোন জমে থাকে। এটাকে আমাদের ভাষায় বলে হচ্ছে পোর্সেলিন গলব্লাডার। এর ক্ষেত্রেও গলব্লাডারে ক্যান্সারের চান্স অনেক বেশি। তো এইসব ক্ষেত্রে অপারেশন জরুরি। আচ্ছা, তাও কি একবার যদি পেশেন্ট এরকম ধরা পড়ে তাহলে কি একবার কনসাল্ট করা উচিত? অবশ্যই কনসাল্ট করা উচিত। যেটা অনেকে করেন না। হ্যাঁ, অবশ্যই কনসাল্ট করা উচিত এই জন্যই, কেননা কিছু বিশেষ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকলেও আমরা অপারেশনের জন্য বলি। যেমন আপনার যদি পেশেন্টের গলব্লাডার স্টোনের সাইজ 2.5 সেন্টিমিটারের বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনের পরামর্শ দিই। যদি গলব্লাডারের ওয়ালের মধ্যে স্টোন জমা হয় বা যাকে আমাদের ভাষায় বলে যে পোর্সেলিন গলব্লাডার, সেক্ষেত্রে আমরা অপারেশনের পরামর্শ দিই।
যদি গলব্লাডারের মধ্যে স্টোনের সঙ্গেও পলিপ থাকে যার সাইজ 10 মিলিমিটারের বেশি, সেক্ষেত্রেও গলব্লাডারে ক্যান্সার হওয়ার চান্স অনেক গুণ বেশি। তো সেক্ষেত্রেও আমরা অপারেশনের পরামর্শ দিই। তার মানে লিংক রয়েছে ক্যান্সারের সাথে। হ্যাঁ, গলব্লাডার স্টোন, লং স্ট্যান্ডিং গলব্লাডার স্টোনের সঙ্গে ক্যান্সারের কারণ রিলেশন অনেকে এটা আছে। পাত্তা দেন না, সেটা না করলে আর চলবে না, হ্যাঁ, ডক্টরের হ্যাঁ, কনসালটেশন। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, তাদের ক্ষেত্রেও আমরা একটু লো থ্রেশহোল্ড রাখি অপারেশনের ক্ষেত্রে। কেননা এই গলব্লাডার পেশেন্টদের যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে গলব্লাডারটা ঠিকমতো কাজ করে না, মানে গলব্লাডার যে কন্ট্রাক্ট করবে সেটা ঠিকমতো হয় না। তো গলব্লাডারের মধ্যে যে পাথর থাকছে সেটার কমপ্লিকেশন হয়ে গলব্লাডার ফুটো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা স্যার, আমাদের সমাজে দু ধরনের মানুষ আছে। কিছু মানুষ ভাবেন যে এটা সম্পূর্ণই বংশগত, এই গলব্লাডার স্টোনটা, আর কিছু অংশ ভাবেন যে এটা একমাত্র তেল ঝাল মশলা খাওয়ার ফল এটা। তো এটার এই দুটোর মধ্যে কতটা সত্যতা রয়েছে? দুটোর মধ্যেই সত্যতা আছে। দুটোর মধ্যেই সত্যতা আছে। যেমন আমরা দেখতে পাই যে ফ্যামিলিতে গলব্লাডার স্টোন হয় তাদের মধ্যে বাকিদের মধ্যেও গলব্লাডার স্টোন হওয়ার চান্স বেশি। সেটা তাদের ফুড হ্যাবিট রিলেটেডও হতে পারে। তবে হ্যাঁ, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে যখন বডিতে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে, বডি এলিমিনেট করবে সেই কোলেস্টেরলটা। বডি যখন সেই কোলেস্টেরলটা এলিমিনেট করবে, তো সেই কোলেস্টেরলটা বাইলের থ্রুই যাবে, এবং বাইলের থ্রু যখন যাবে, বাইল উইল বি ওভার স্যাচুরেটেড উইথ কোলেস্টেরল। সেই কোলেস্টেরলটাই ডিপোজিট হবে স্টোন হিসাবে। আচ্ছা স্যার, অপারেশন ছাড়া কি আর কোনো তাহলে উপায় আছে? যাদের ক্ষেত্রে বললেন যে ছোট স্টোন থাকে, যাদের 2.5 এর কম থাকে সাইজটা, তো তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে হয়? প্রথমে বলে রাখি, অপারেশনের ইন্ডিকেশন স্টোনের সাইজের উপর নির্ভর করে না। যদি ছোট পাথরও কোনো রকম সিমটম প্রডিউস করে, তাহলে এই পেশেন্টের অপারেশন করতে হবে। ঠিক আছে? তো পাথরের সাইজের উপর, এটা একটা কমন মিসকনসেপশন আমাদের দেশে, যে আমাদের পাথর তো ছোট আছে, অপারেশন কি লাগবে? না, পাথরের সাইজের উপর গলব্লাডার স্টোনের অপারেশন নির্ভর করে না। ওয়েদার দ্য পেশেন্ট ইজ সিমটোম্যাটিক, পেশেন্ট কি সিমটোম্যাটিক, তাহলে অপারেশন লাগবে। সিমটোমেটিক বলতে ওই পেটে ব্যথার কথা বলছেন তো? মানে যাদের ভমিটিং হয় বা পেটে ব্যথা, রাইট আপার কোয়াড্রেন্ট পেন, আর ডান দিকের উপরে পেটে ব্যথা, ভমিটিং, ডিসপেপসিয়া, ব্লোটিং, এগুলোই মেন সাধারণ ফিচার্স। যদি না কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, এগুলোই গলব্লাডার স্টোনের সাধারণ সিমটম। তো এটাতে আমরা মেডিসিন দিয়েও ঠিক হতে পারে? মেডিসিনের ট্রিটমেন্ট গলব্লাডার স্টোনের জন্য খুব বেশি ফলপ্রদ নয়। আচ্ছা, মেডিসিনের ট্রিটমেন্ট খুব লিমিটেড ক্ষেত্রেই আমরা করে থাকি। যেখানে গলব্লাডার স্লাজ আছে সেখানে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু ওয়েল ফর্ম স্টোন আছে যেখানে ধরুন অপারেশন একদম কন্ট্রাইন্ডিকেটেড, সেখানে আমরা অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি। কিন্তু গলব্লাডার স্টোনের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের রেজাল্ট খুব ভালো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যদিও গলব্লাডার স্টোন ডিজলভ হয়ে যাচ্ছে, 5 বছরের মধ্যে আবার তাদের গলব্লাডার স্টোন ফেরত আসে। তার মানে যাদের ক্ষেত্রে বলা হয়, অনেকে ভয় পান যে এখন তো অপারেশন হয়ে গেল, আবার যদি স্টোন হয়, অপারেশনের পরে তো স্টোন হওয়া পসিবল না, একদমই পসিবল না। কিন্তু যাদের ক্ষেত্রে হয়তো মেডিসিন দিয়ে হয়তো নেই স্টোনটা, আর তাদের ক্ষেত্রে হয়তো পসিবল, তাদের ক্ষেত্রে তাই জন্য অপারেশন করে নেওয়া হয়তো বেটার অপশন। হ্যাঁ। আচ্ছা, ছোট যাদের স্টোন আছে, তো তাদেরকেও কি আপনারা মানে অপারেশনই সাজেস্ট করেন, যেহেতু ওটা যদি একবার অপারেশন হয়ে যায় তাহলে যেহেতু আরেকবার হওয়া তো পসিবল না, সেই জন্য? না, এটাই হচ্ছে খুব ভালো প্রশ্ন। কেননা গলব্লাডার স্টোনের আমি আগেও বললাম, যেমন স্টোনের সাইজের উপর অপারেশন নির্ভর করে না। আর ছোট পাথরগুলোর সব থেকে খারাপ জিনিস যেটা, এই পাথরগুলো খুব তাড়াতাড়ি পিত্তথলি থেকে নালীতে চলে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এই থলি থেকে নালীতে যখন চলে যাবে, পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। নালীর মধ্যে পাথর অনেকগুলো পরপর লাইন দিয়ে ধরে বেঁধে ওখানে নালীটাকে বন্ধ করে দিতে পারে। পেশেন্টের আলটিমেটলি জন্ডিস ডেভেলপ করবে, চোখ, পেচ্ছাপ, এগুলো সব। জন্ডিসের একটা বড় রিজন এটাও তার মানে? হ্যাঁ, ও হলুদ হয়ে যাবে। তো এই পেশেন্টের এই ফিচার্সগুলো হতে পারে। আর সব থেকে খারাপ যেটা হতে পারে, এই স্টোন যদি আরও একটু নিচে নেমে যায়, আমাদের অগ্নাশয়ের নালী পিত্ত নালীতে এসে যুক্ত হয়, তো এই পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস, আমি যতদূর শুনেছি যে প্যানক্রিয়াটাইটিসের একটা বড় রিজন হলো অ্যালকোহল, তারপরে হচ্ছে এই সমস্ত মশলা জাতীয় খাবার খাওয়া, তো তার সাথে সাথে এটাও একটা বড় গলস্টোন আরেকটা বড় কারণ। প্যানক্রিয়াটাইটিসের যদি দুটো সবথেকে বড় কারণ ধরা হয়, তার একটা যদি অ্যালকোহলিজম হয়, সেকেন্ডটা গলস্টোন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে।
আচ্ছা স্যার, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেক যাদের ধরুন হয়েছে গলব্লাডারে স্টোন রয়েছে, তারা অনেকে ভাবেন যেগুলো আমি ফলো করব, এখান থেকেই হয়তো টোটকা আরো কি সব দেখানো হয় সোশ্যাল মিডিয়াতে, ওগুলো ফলো করলে ঠিক হয়ে যাবে। তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান, যেটা কতটা অনুচিত এরকম করে এটা সোশ্যাল একদমই মিডিয়া? অনুচিত, একদমই অনুচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু অ্যাসিম্পটোমেটিকের ক্ষেত্রে অপারেশন লাগছে না, আপনি কিছু না করলেও আপনি ভালো থাকবেন। তাই ও টোটকার হাতে যাবেন না। যেমন আপনি থাকছেন তেমনই থাকুন। যদি ব্যথা ওঠে, আপনি জানবেন যে আপনার অপারেশন লাগবে, সেক্ষেত্রে ইট ইজ প্রেফারেবল টু কনসাল্ট এ সার্জন অ্যান্ড গো ফর অপারেশন। আচ্ছা স্যার, অনেকে ভাবেন যে অপারেশনকে তো সবাই ভয় পান, সেটা আলাদা কিছু নয়, কিন্তু অনেকে ভাবেন যে অপারেশন একবার হলো মানে হচ্ছে আমার পুরো লাইফে একটা নিষেধাজ্ঞা হয়ে গেল, যে আমাকে এই ফুডস নিয়ে চলতে হবে, এই খাবার আমি খেতে পারবো না, এগুলো খেতে হবে আমাকে। তো এটা কি সত্যি পুরো লাইফ কি একটা রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে চলে? একদমই না, একদমই না। না, গলব্লাডার স্টোন অপারেশনের পরে, গলব্লাডার বাদ দেওয়ার পরে উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে পিত্তনালী গলব্লাডারের কাজ কিছুটা করতে থাকে। এই গলব্লাডার স্টোর করে রাখা, এই পিত্তটিকে স্টোর করে রাখা এবং তাকে ঠিক সময় মতো বার করা, এটা কিছুটা ফাংশন টেকেন আপ বাই সিবিডি, দ্যাট ইজ যেটাকে বলে পিত্তনালী। আচ্ছা, পিত্তনালী সেই কাজ কিছুটা করতে থাকে। তো একদমই কোনো রেস্ট্রিকশন থাকে না, আপনি একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। গলব্লাডার স্টোন অপারেশনের পরে কোনো রেস্ট্রিকশন থাকে না ওরকম। আচ্ছা, কতদিন অবধি রেস্ট দরকার, বা কতদিন অবধি মানে একজন পেশেন্টের, যা ধরে নিন এখন অপারেশন হয়েছে, তার কতদিন অবধি একদম রেস্টে থাকা দরকার, আর কতদিন কি কি ধরনের খাবার খেতে হয় তাদেরকে? গলব্লাডার স্টোন অপারেশনের পরে খাবারে কোনো রকমের রেস্ট্রিকশন আচ্ছা, আমরা থাকে রাখি না। না। হ্যাঁ, আমরা কিছুটা চর্বিযুক্ত খাবারের রেস্ট্রিকশন করে রাখি, যেমন আচ্ছা। সাধারণ অপারেশনে, যে কোনো অপারেশনের ক্ষেত্রে করা হয়। আদারওয়াইজ গলব্লাডার স্টোন অপারেশনের পরে কোনো রেস্ট্রিকশন সেরকম থাকে না খাবারে। পেশেন্ট খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এবং এখনকার দিনে বেশিরভাগ সেন্টারে এই পিত্তথলির যে অপারেশন, কোলিসিস্টেক্টমি আমরা বলি, এটা ডে কেয়ার বেসিসে করা হয়। মানে সকালবেলা আসবেন, আপনার অপারেশন হবে, আপনি আচ্ছা। বিকেলবেলা চলে যেতে পারবেন বাড়িতে। অনেক সেন্টারই এটা করা হয়। হুম। আমাদের এখানেও আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দিই পেশেন্টকে, বেশি দিন এখানে ভর্তি থাকতেও মানে হয় না। নিজের ওয়ার্ক লাইফে বা হ্যাঁ, খুব নিজের নরমাল তাড়াতাড়ি। লাইফে আবার ফিরতে হ্যাঁ, পারবে। খুব তাড়াতাড়ি সে নিজের লাইফে ফিরতে পারে। আচ্ছা স্যার, আমি লাস্ট একটা জিনিস জানবো, যে ধরে নিন এখন আমাদের দর্শকদের কারোর মধ্যে গলব্লাডার স্টোন রয়েছে, তো তাদের আপনি কি পরামর্শ দেবেন? গলব্লাডার স্টোন, যেমন আমরা এতক্ষণ ধরে জানলাম যে আপনার গলব্লাডার স্টোনটার জন্য কোনো সিমটম হচ্ছে কিনা, সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে। যদি এই গলব্লাডার স্টোনের জন্য সিমটম হয়, অপারেশন আপনার জন্য বেস্ট। যদি সিমটম না হয়, কোনো রকম টোটকা বা কোনো ট্রিটমেন্টের দিকে যাবেন না, আপনি স্বাভাবিক জীবনযাপন করুন। কেননা গলব্লাডার স্টোন যাদের আছে তাদের থেকে সিমটোম্যাটিক হওয়ার রেট খুবই কম। যখন আপনি সিমটোম্যাটিক হবেন তখন অপারেশন করা যাবে। আর বাকি অন্য কোনো ইন্ডিকেশন আপনার আছে কি না অপারেশন যার জন্য খুব একটা জরুরি, সেটা জানার জন্য অবভিয়াসলি একজন সার্জনের পরামর্শ নিন। অসংখ্য ধন্যবাদ স্যার, নিঃসন্দেহে বলতে পারি আজকের যে পডকাস্টটা হলো, দর্শকরা খুব উপকৃত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দর্শকদের বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং আবারও দেখা হবে পরবর্তী পর্বে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে। আর মনে রাখবেন, বডিতে যদি কোনো রকম কোনো সাইন দেয়, সেটিকে অবহেলা করবেন না, সাথে সাথে ডক্টরের কাছে যান এবং ডক্টরের পরামর্শ নিন। ধন্যবাদ।